এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা হচ্ছে, বলা হচ্ছে যেটা ৭২-এর সংবিধান, কিন্তু এটা কি আসলে ৭২-এর সংবিধান? এই ৭২-এর সংবিধান থেকে তো ৭২-এর সংবিধান তো আসলে আওয়ামী লীগও মানে নাই, আওয়ামী লীগও পরে দিয়ে আর ফেরতও যাইতে পারে না। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাসের কথা আছে, এই সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলামের কথা আছে। এই সংবিধানের সাথে ৭২-এর সংবিধানের আসলে মিলও অনেক কম। আমাদের প্রশ্ন হচ্ছে এই সংবিধান আপনারা ছুঁড়ে ফেলার জন্য এত ব্যস্ত কেন? দুই হচ্ছে, আপনি যে মেজরিটির কথা বলছেন, আপনি সংবিধান সংস্কার পরিষদই করেন আর যাই করেন, এই মেজরিটি তো বিএনপির থাকবে। ও তো যদি এটা না করতে চায় তখনও তো এটা বাতিল করতে পারবে। আপনারা কেন যে কাজ ওনারা করেন নাই এই সন্দেহ ওনাদের উপর চাপাচ্ছেন? সন্দেহ করি। ওনারা কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন? ওনারা তো বলছেন যে ৪টা বিষয়ে আপনারা গণভোট দিয়েছেন, এই ৪টা বিষয় ওনারা পালন করবেন। সংবিধান সংস্কারটা উনি নিতে পারেন নাই কারণ আপনারাই, মানে লার্নেড অ্যাডভোকেটরাই কেউ কেউ বলেছেন যে এটা আসলে নেওয়া যায় না, সংবিধানের রক্ষার শপথ নিয়ে সংস্কারের শপথ নেওয়া যায় না। আপনি একটু আপনার মন্তব্য করেন। আমার এটা কেমন কথা? তাহলে তারা আদেশটা মানছেন না। একজন অ্যাডভোকেট বা গ্রুপ অফ অ্যাডভোকেটের মতামতের ভিত্তিতে কোন আইনকে অমান্য করা যায়? কোন আইন যখন ইমপ্লিমেন্ট করার প্রক্রিয়ার মধ্যে যে স্কিম দেওয়া হয়েছে, ওই স্কিমটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো গ্রুপ বিশেষের কথার ভিত্তিতে আমি আপনাকে অমান্য করতে পারি? আপনি আইন সম্পর্কে ভালো ধারণা আছে, আমিও বলছি আপনাকে, একটা আইন যদি অসাংবিধানিক ঘোষণা করতে হয়, ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড বাই দি হাইকোর্ট ডিভিশন। যতক্ষণ উচ্চ আদালত একটা আইনকে অসাংবিধানিক ঘোষণা না করেছে, ততক্ষণ আমরা সকলে মিলে কি এটা অসাংবিধানিক ঘোষণা করতে পারি? আচ্ছা, ছোট্ট একটু টেকনিক্যাল প্রশ্ন আমার জানার জন্য আমি একটু করে রাখি। যেহেতু গণভোট এবং এইটা একটা আদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এটা করা হয়েছিল, এখন এইটা যেহেতু পার্লামেন্ট এনাক্ট করে নাই, এটা আপনি বাতিল হয়ে যাবে না, নন ফাংশনিং হয়ে যাবে না? দ্বিতীয়টা, হ্যাঁ, একটা তো হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এটি অর্ডিন্যান্স না, এটিকে আদালতে পার্লামেন্টে উপস্থাপন করার কোনো রিকোয়ারমেন্ট নাই। কিন্তু যেটি গণভোট অধ্যাদেশ, এটি পার্লামেন্টে উপস্থাপন করে 30 দিনের ভিতরে অনুমোদন করার রিকোয়ারমেন্ট আছে এস পার আর্টিকেল 93। যদি তাই হয়, তারা তো এখন বলছেন যে গণভোট অধ্যাদেশ তারা অ্যাপ্রুভ করবেন না, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। যেহেতু তাদের মেজরিটি আছে, তারা প্রস্তাব করেছেন বিশেষ কমিটিতে গণভোট অধ্যাদেশ অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, গণভোট হয়ে গেল, 70% মানুষ ভোট দিয়ে দিল, ভোট দিলে কি হবে তা সেকশন 7 এ উল্লেখ করা হবে। সেকশন 7 এর এই কনসিকুয়েন্স কিছুই আপনি মানছেন না, না মেনে নিজে নিজে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এটা হলো অসাংবিধানিক। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কোন আদালত বলেছে অসাংবিধানিক? কোন আদালতে চ্যালেঞ্জ করেছেন? কোন বাংলাদেশের কোন সুপ্রিম কোর্টের কোন আদালত কি বলেছে অসাংবিধানিক? এই কাজ যারা করতে পারে, মানে সংবিধানের সন্দেহ জাগবে না? সংবিধানের নাই অর্থে অসাংবিধানিক বলা হচ্ছে আর কি, সংবিধানের নাই তো সেটা তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। সংবিধানের নাই অর্থে অসাংবিধানিক বলে আপনি বক্তব্য দিতে পারেন, আপনি কি অমান্য করতে পারেন? আপনি বক্তব্য দিতে পারেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারেন যে এটা অসাংবিধানিক। আপনি কি বলতে পারেন একটা আইন যেটা কার্যকর আছে, এই কার্যকর আইনকে আপনি বলতে পারেন যে এটা আমি মান্য করব না? কিসের জোরে বলছেন এটা? আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আদালতের ব্যাখ্যা অবশ্য প্রয়োজনীয় ছিল, কিন্তু আবার পাশাপাশি সংবিধানে নাই এরকম কোনো আইন, সংবিধানের সাথে সংঘাতপূর্ণ এরকম কোনো আইন আপনি বাতিল হয়ে যাবে না, এটা কখনো এক্সিস্টই করতো না, এরকম ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধানটাও আছে, ঠিক না? আছে, কিন্তু যা কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আপনি আইন করতে পারেন, আপনি মানে রাষ্ট্রপতি মাথায় পিস্তল ধরে, এটা আমি বলতে চাই না, কিন্তু ধরেন আপনি রাষ্ট্রপতিকে বাধ্য করতে পারেন একটা আদেশ করতে, কিন্তু এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, এটা আপনি বাতিল হয়ে যাবে না, মানে এটা এক্সিস্টই করতো না, এরকমই একটা অবস্থা হবে না এটার? সেটা হলো, তাহলে আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে যে দিস ল ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন। সেইখানে যদি শুনানি হয়ে কোনো কোর্ট বলে yes, this is ultra virus the constitution, only then আপনি বলতে পারেন this law is unconstitutional। কিন্তু তাকে আপনি করেছেন? ওকে, না করে আপনি কি করছেন? মেজরিটির জোর দেখাচ্ছেন। এই জন্য তো আমাদের অবিশ্বাস, আমরা অবিশ্বাস তো খামাকা করিনি। একটা আপনি যে বলছেন না যে একটা সেটেল ম্যাটারকে আনসেটেল যখন করা হয়, তখন অবশ্যই একটা পার্টনার যদি এই কাজ করে, আরেকটা পার্টনারের মধ্যে
অবশ্যই সন্দেহের উদ্রেক হবে। আচ্ছা, সেটাই হয়েছে এখন। আচ্ছা বেচম মনির, আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখি, আরেকটা টেকনিক্যাল জিনিস একটু জানতে চাই। সংবিধানের তো পরিবর্তন হয়েছে রাষ্ট্রপতির কিছু জারি করা অধ্যাদেশ এবং আদেশ দিয়ে। এই পরিবর্তনটাকে ইনকর্পোরেট করে কি কোনো সংবিধান ছাপা হয়েছে ইন্টারিমের আমলে প্রকাশ? না, মানে না, সংবিধানে এটা কেন করা হয় নাই? এটা কেন মানে না ছাপা? এখানে কোনো পরিবর্তন আনা হয় না। এখানে বলা হয়েছে ওকে, আচ্ছা, আমরা কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, একমত হয়ে আমরা বলেছি এই এই বিষয়গুলো আমরা পরিবর্তন করব। পরিবর্তনটা কিভাবে করব এটা একটা আদেশের মাধ্যমে বলা হয়েছে, এবং সেটা আমরা সংবিধান সংস্কার পরিষদে করব। সেই পরিষদকে বিএনপি এখন শপথ নিচ্ছে না, শপথ না নিয়ে বলছে, ব্যাখ্যা দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, ব্যাখ্যা দিচ্ছেন আমাদের বর্তমান ল মিনিস্টার, ব্যাখ্যা দিয়ে কি বলছেন, অথচ এই আইনগুলো প্রক্রিয়ার সঙ্গে ওনারা দুজনেই জড়িত ছিলেন। এখন কি আমরা ওনাদেরকে সন্দেহের চোখে দেখবো না? নিশ্চয়ই দেখবো। ওকে, আসলে তো কথা হইতেছে প্রক্রিয়া নিয়ে, আমরা একটু প্রক্রিয়ার মধ্যে আসি। সংবিধানে পরিবর্তনটা সংবিধানে মানে সংবিধান কোনো পরিবর্তন করা হয় নাই, সংবিধানটা অ্যাজ ইট ইজ আছে। সংবিধান পরিবর্তন তো করা হয়নি। ওকে, সংবিধান এজ ইট ইজ থাকলে যা কিছু মানে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন সংবিধান দিয়ে, আপনি এখন আদালতে আইন পরিচালনা করছেন সংবিধান দিয়ে, সংসদ পরিচালিত হচ্ছে সংবিধান দিয়ে, এখন এই সংবিধানে যা কিছু আসে সেইভাবেই তো সংসদে চলতে হবে নাকি? কি করবে আর? মানে হ্যাঁ, দেখেন এটাই প্রশ্ন। দেখুন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন এসে হাজির হয়েছি, জি, এই প্রক্রিয়াটাকে আপনি সংবিধানের ভিতরে ব্যাখ্যা করতে পারবেন না। ওকে, This is something extraordinary circumstances. That extraordinary circumstances started on 5th August. ওকে, সেখানে 5th August, 6th August, 7th August, 8th August একটা সরকার হলো। যে ধরনের সরকার আমরা পেলাম, এই ধরনের সরকার কিন্তু সংবিধানের মধ্যে আর নয়। একই সাথে আমরা যে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দিলাম, এটাও কিন্তু আর নয়, কারণ অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে হয়। অ্যাটর্নি জেনারেল তো 7 তারিখ হয়ে গেছেন, সরকার হয়েছে 8 তারিখ। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল কে? রাষ্ট্রপতির পরামর্শে। রাষ্ট্রপতি। প্রাইম মিনিস্টার কোথায়? প্রাইম মিনিস্টার অ্যাডভাইস কোথায়? ওকে, রাষ্ট্রপতি দিতে পারে না তো উইদাউট দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার দেন, দেয়ার ওয়াজ নো চিফ অ্যাডভাইজার দেন। এক্সট্রাঅর্ডিনারি, সেকেন্ড হলো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, extraordinary circumstances, গভর্নমেন্ট এক্সট্রাঅর্ডিনারি, অ্যাটর্নি জেনারেল এক্সট্রাঅর্ডিনারি, বেগম খালেদা জিয়ার মুক্তি এক্সট্রাঅর্ডিনারি। বেগম খালেদা জিয়াকে যে প্রথম দিন মুক্তি দেওয়া হয়েছে, তখন কি কোনো প্রাইম মিনিস্টার ছিল? না, রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য? রাষ্ট্রপতির অ্যাডভাইস পেল কোথা থেকে? কারা দিয়েছে? রাষ্ট্রপতি অ্যাক্ট ছাড়াই এক্সট্রাঅর্ডিনারি যে অ্যাক্ট করবে, ওইটা 106 এ কভার করার জন্য ওরা কোর্টে গিয়ে 106 তো তখন হয় নাই। না 106 তো তখন হয় নাই। ভূতাপেক্ষ কভার করছে তো? নো, ভূতাপেক্ষ কভার করে নাই। আপনি দেখলেই দেখবেন, 160 অপিনিয়নটা দেখলেই দেখবেন, নো, ইট ওয়াজ নট। এবং একইভাবে সর্বশেষে আপনি দেখেন যে পার্লামেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছে 7 তারিখে, এই পার্লামেন্ট কার অ্যাডভাইসে ভেঙে দিয়েছে? ডিড দি প্রাইম মিনিস্টার ইন রিটেন ফর্ম অ্যাডভাইস দি প্রেসিডেন্ট টু ডিসলভ দ্য পার্লামেন্ট? আনসার ইজ নো। আমার কাছে মনে হয় যেহেতু সার্কামস্ট্যান্স এক্সট্রাঅর্ডিনারি এবং যেহেতু 106 এ আসলে সুপ্রিম কোর্টের কাছে এটার ওপিনিয়ন চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাকে এন্ডোর্স করছে, আমার কাছে মনে হয় যে এই বিতর্ক আমরা এখন আর না করলেও পারি আর কি। না, পারি না, এটাই আপনার ভুল। আমার পারি না বললে তো কাজ হবে না। ওকে, এই বিতর্ক আমরা ইউর রং আন্ডারস্ট্যান্ডিং। তো এই বিতর্ক করলে তো মানে এই 2026-এ আমরা যে নির্বাচন দেখছি, সেই নির্বাচন, তার আগে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, সবগুলি অবৈধ হওয়ার কথা আর কি হিসাবে। এই বিতর্ক তো আমরা করতে চাই নাই। এই বিতর্কটা তো আসলে এই বিতর্ক বিএনপি এখন মেজরিটি পাওয়ার পরে আনসেটেল ম্যাটারকে আনসেটেল করতেছে। ওকে, আমার মনে হয় রতন ভাই, এই জায়গাটা আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরের সাথে, ব্যারিস্টার শিশির মনিরের সাথে আমি একমত যে আনসেটেল ম্যাটার থেকে, শিশির মনির আমার এই শব্দটাকে খুব পছন্দ করছে, আনসেটেল আর সেটেল, এই জায়গা থেকে একটু আমি বলতে চাই যে এই প্যান্ডোরার বাক্স আমরা আসলে খুলতে চাই কিনা সংবিধানকে যখন আমরা বারবার দেখাচ্ছি। আমিও কিন্তু ব্যারিস্টার মনিরের সাথে একমত যে আমরা যেভাবে এখানে বিপ্লব না করে একটা গণ অভ্যুত্থান, তারপরে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, যেভাবে পরে তারা নির্বাচন কমিশন গঠন করেছে, ইলেকশন দিয়েছে, পুরো প্রক্রিয়াটাই
একজন তরুণ রাজনৈতিক নেতার বক্তব্য খুবই আলোচিত হয়েছে, নানা জায়গায় ভাইরাল হয়েছে। উনার নাম জনাব হাসনাত আব্দুল্লাহ। উনি বলছেন, উনি কিভাবে বলছেন আপনি দেখেন, সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা, বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অর্থাৎ আপনারা হচ্ছেন সংবিধান ছুঁড়ে দেওয়া পার্টি, ছুঁড়ে ফেলে দেওয়া পার্টি। আর মানে এটা কিন্তু স্পষ্ট। এই বক্তব্য যখন হাসনাত আব্দুল্লাহ দিচ্ছিলেন তখন কিন্তু জামাতে ইসলামের যারা সংসদ সদস্য আছে, আপনি যেহেতু সেশনটি দেখেছেন সেজন্য আপনাকে বলি, তারা কিন্তু সমর্থন করেছেন তার কথা। যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া ভুল হচ্ছে। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান, স্বাধীনতা বিরোধী ট্যাগটি নিতে চান না। আমি বলি আপনাকে, উত্তরটা হলো, জি, আজকের আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের পার্ট হিসেবে। আচ্ছা, আরো ব্যাকে যাই, চলেন। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? আনসার ইজ নো। কেন হলো প্রয়োজন? প্রয়োজন হলো যখনই বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এর যে প্রক্রিয়া থেকে সরে গিয়ে নিজের মতো করে সংবিধানকে ব্যাখ্যা করা শুরু করলো, তখন প্রশ্ন আসলো আজকে সংসদে এটা আলোচনার বিষয়। আজকে কিন্তু সংসদে এটা আলোচনার বিষয় হওয়ার কথা না। আপনি দেখেন, একটা রোড ম্যাপ ঠিক করা হয়েছে, রোড ম্যাপটা আপনি মানছেন না দেখে আজকে এটা আলোচনার বিষয়। যদি মানতেন তাহলে আলোচনার বিষয় হতো না। আমাদের আরেকটা বিষয়, এবং এখানে সালাউদ্দিন সাহেব আজকে যে কথাটা বলছেন খুবই অবজেকশনেবল। একটা লিডারশিপের ক্রেডিবিলিটি ডিপেন্ড করে কনসিস্টেন্সির উপরে। আপনি মহিউদ্দিন ভাই আমার সঙ্গে যদি এক কথা বলেন, আরেকজনের সঙ্গে আরেক কথা বলেন, নিশ্চয়ই আপনি ক্রেডিবল হবেন না। আপনার ক্রেডিবিলিটি যদি ধ্বংস হয় তাহলে ঠিকানা টক শো লাইট হয়ে যাবে। অবশ্যই আমি আইনজীবী, আমার কথা অবশ্যই আপনাকে আমরা সকলেই তাই মনে করি। আমরা তার আই উইটনেস। ওকে, বেশি মনির, আমি এই প্রসঙ্গটাতে আমার একটু অন্য প্রসঙ্গে যাইতে হবে। আমি শুধু এই জায়গাটা আপনি একটু প্রশ্ন বলতে, বিএনপি কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো প্রশ্ন তুলতেছে না, বিএনপি বলতেছে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপনারা সেই জায়গায় বিএনপিকে সুযোগটা দিচ্ছে না কেন? আপনারা প্রক্রিয়াটার ছাড়া বিএনপি কিন্তু আপনাদের এই জুলাই সনদে যা যা কিছু আছে, আপনাদের বলতেছে আমাদের সবার জুলাই সনদের যা যা কিছু আছে তা নিয়ে কিন্তু আসলে কোনো কথা বলতেছে না। বিএনপিকে এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে না? শুধু মানে প্রক্রিয়াটা, হ্যাঁ, এই জায়গাটা শব্দ দেখবেন, একটা শব্দ হলো সংবিধান অ্যামেন্ডমেন্ট, আর একটা শব্দ হলো সংস্কার। রাইট। সংস্কারের পথে যখন আমরা হাঁটছি তখন অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বাড়তি কিছু আমরা করতে যাচ্ছি, যেখানে বড় ধরনের কিছু পরিবর্তন